আজকে তোমাদের সামনে দারুণ একটা বইয়ের রিভিউ রাখতে চলেছি। তোমরা অনেকেই বলো রিভিউ সম্পর্কে, তো আজকে খুব সুন্দর দীপান্বিতা রায়ের লেখা মিষ্টি একটা বই তোমাদের সামনে এনে উপস্থিত করেছি। বইটার প্রত্যেকটা গল্প নিয়ে বলার আগে চলো বইটার সম্পর্কে জেনে নিই। আনন্দ পাবলিশার্স থেকে কিশোর কাহিনী সিরিজের মধ্যে এই বইটা পড়ছে। বইটা ক্রাউন সাইজে এসেছে। আমরা ছোটোবেলাতে যখন স্কুল থেকে ফিরতাম তখন অল্প স্বল্প পয়সা যা জমাতাম তা দিয়ে কিন্তু এই ধরনের বইগুলো হয়ে যেত, এবং এই ধরনের বই কোথাও পেলেই কিন্তু কালেক্ট করে নিতাম। এই বইগুলোর দাম পড়তো আগে 100 টাকা করে, তার ওপর 20% ছাড় থাকতো। তো বইটার এরকম কভার, এবং বইটাকে দেখতেই পাচ্ছ, এটা হাফ টাইটেল ফুল টাইটেল পেজগুলো দেখিয়ে দিলাম। আনন্দর লোগো রয়েছে। বইটার দাম 100 টাকা। জানুয়ারি 2012-তে প্রকাশিত বই, এবং এই কপিটি আমার কাছে রয়েছে। এটা 20% ছাড়ে পেয়েছিলাম, 80 টাকা দাম। বইটার মধ্যে ক্যাপ্টেন গুড্ডু, আলাদিনের প্রদীপ, চাঁদপড়ি, অর্কর বন্ধু, মনিটর মিষ্টি, কর্পূর কাঠের বাক্স, এই কটি গল্প রয়েছে। মোট 6টি গল্প রয়েছে। তার মধ্যে কিছু গল্প আমার ভালো লেগেছে, কিছু গল্প খুব ভালো লেগেছে, কিছু গল্প মোটেই ভালো লাগেনি এবং খুব অদ্ভুত লেগেছে। বরং সবটা নিয়ে আলোচনা করব। বইটা খুব সুন্দরভাবে তোমরা আলোচনাটা দেখতে লাগো, ভালো লাগবে। তবে বইটা শুরু করার আগেই বলি, ক্রাউন সাইজে আসা এই বইটি বর্তমানে কতটা দাম বেড়েছে কমেছে আমি জানি না, কাজেই দামের পরিবর্তন হতে পারে। আর বইটা খোলার সময় প্রথমেই একটা চোখে ভুল ধরেছি, সেটা হচ্ছে এখানে লেখা আছে কর্পূর কাঠের বাক্স। একসাথে কর্পূর আর কাঠের শব্দটা তো যুক্ত আছে, এখানেও তাই আছে। কিন্তু যখন আমি খুলছি তখন দেখতেই পাচ্ছ হাফ টাইটেল পেজেও লেখা আছে কর্পূর দি স্পেস, তারপর কাঠের দি বাক্স। এখানেও কিন্তু কর্পূর দি স্পেস, তারপর কাঠের দি বাক্স, যেটা কিন্তু এখানে একসাথে হয়ে গেছে। তো এটা কিন্তু একটা আনন্দ পাবলিশার্সের মতো জায়গা থেকে একটা ভুল বলা যেতে পারে, এবং যেটা টাইটেল পেজেই রয়েছে। তো যাই হোক, প্রথম গল্পতে আমরা যাব। তার আগে বলি পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, এবং পৃষ্ঠাতে প্রত্যেকটা যে ওয়ার্ড সেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড় করে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। বইটাতে ইলাস্ট্রেশনও রয়েছে। আর বইটা কিশোর সিরিজের বই, তাই সকলেই পড়তে পারবে। এবার শুরু করি। তো প্রথম গল্পটা আমার সবথেকে দুর্বল গল্প লেগেছে এই বইটা, এবং অন্য গল্পগুলো সেই তুলনায় অনেকটা বেটার আমার লেগেছে। সবথেকে ভালো গল্প হচ্ছে কর্পূর কাঠের বাক্স। সেইটা নিয়েই প্রথমে আমি আলোচনা করব। তো কর্পূর কাঠের বাক্স, তোমরা যদি বইটার গল্পটা দেখো, গল্পটা এরকম যে এই গল্পের প্রধান চরিত্র রয়েছে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ, যে রতনপুরে রয়েছে। তার নাম সাধন মল্লিক। এটা রতনপুরের একটি বাড়িকে নিয়ে গল্প। তো সাধন মল্লিক সেই বাড়িতে কিন্তু দীর্ঘকাল ধরে আছেন, এবং তার সময়ে তার ভাই দাদারা সকলেই কিন্তু গত হয়েছেন, তিনিই রয়েছেন। কিন্তু তার ভাইয়ের যে ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তারা কিন্তু আজকে যথেষ্ট বড় হয়ে গেছে, এবং সাধন মল্লিক চাইছেন বৃদ্ধ বয়সে নিজে চলে যাওয়ার আগে, নিজে মারা যাওয়ার আগে তিনি এই বাড়িটাকে ছেড়ে দিতে চাইছেন, অর্থাৎ বাড়িটার সমান ভাগ সকলের মধ্যে করে দিতে চাইছেন। তো সেই জন্য সকলকে ডেকেছেন ডিসেম্বরের ছুটিতে। তো বাচ্চা বাচ্চা সকলেই যারা আছে, দাদার ছেলে, দিদির ছেলে, তার ছেলে মেয়ে, এরকম অনেকেই একসাথে এই পরিবারে এসে জড়ো হয়েছে, অর্থাৎ বহুদিন পর গেট টুগেদার ঘটেছে। এবং এই গেট টুগেদারের সময় কিন্তু একটা খুব সুন্দর জিনিস খোলসা করবেন সাধন মল্লিক। বলবেন এই বাড়ির একটা ইতিহাস আছে, এই বাড়িতেই লুকিয়ে রয়েছে একটা প্রাচীন ঐশ্বর্য। এই ঐশ্বর্যটা কি তিনিও জানেন না, কিন্তু সেই সম্পর্কিত একটি ক্লু রয়েছে তার কাছে, যেটা বংশ পরম্পরায় তিনি পেয়েছেন এবং তিনি দিতে চান। তো যাতে ছোট ছেলেরা বা বড়রা যদি কেউ পারেন, তাহলে সেইটা যেন ক্লুটাকে যেন ডিকোড করতে পারেন। তো এই হচ্ছে সেই কবিতা। এই কবিতা দেওয়ার পরে, বা এই ধাঁধাটা দেওয়ার পরে, ছোট বাচ্চারা কীভাবে ব্যাপারটাকে উদ্ধার করলো, এবং সেই কর্পূর কাঠের বাক্স, যেটা পরে জানা যাবে, তো সেইটা থেকে কি কি বেরিয়ে এলো, সেই নিয়ে একটা সুন্দর গল্প এখানে রয়েছে।
একটা বলা যেতে পারে অ্যাডভেঞ্চারাস এবং একটা রহস্যের মতো ক্লু ডিকোড করে করে গুপ্তধন সন্ধান, এবং সেই কর্পূর কাঠের বাক্সের ভেতরে কি পাওয়া গেল তা নিয়ে গল্পটা। আমি কি পাওয়া গেল সেটা বলবো না, তবে এখানে একটা হিস্ট্রির জায়গা রয়েছে। আলীবর্দী খাঁর সময়ে আলীবর্দী খাঁ একবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন। বিষাক্ত তরোয়ালের আঘাতে তার একটা জায়গায় পচন শুরু হয়েছিল। সেই সময় এই বাড়ি তৈরি যিনি করেছিলেন মানে শশধর বাবু, সেই সময় শশধর বাবু ওই আলীবর্দী খাঁকে চিকিৎসা করে সারিয়ে তুলেছিলেন এবং তারই উপহার স্বরূপ শশধর বাবুকে কর্পূর কাঠের একটি বাক্স উপহার দিয়েছিলেন আলীবর্দী খাঁ। সেটা বহু যুগ আগের গল্প, মানে সাধন মল্লিকের দাদুর দাদুর দাদু এরকম, মানে খুবই পুরনো একটা ইয়েতে উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন বাড়িটা। তো যাই হোক, সেই সম্পর্কিত আলোচনাটাও রয়েছে। এবার খুব ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে এই গল্পটা। পরে যে গল্পটাকে আমি আলোচনা করতে পছন্দ করব সেটা হচ্ছে তারই ঠিক আগের গল্প, মনিটর মিষ্টি। 81 পৃষ্ঠায় রয়েছে এই বইটা, গল্পটা মনিটর মিস্ট্রি। এখানে একটা মিষ্টি গল্প রয়েছে স্কুল জীবনের, স্কুল লাইফের। যারা স্কুল অতিক্রম করে এসেছো তারাও বুঝতে পারবে। তো এখানে শ্রাবস্তী যে রয়েছে সে হচ্ছে গল্পের মূল চরিত্র, এবং তার কিন্তু বহুদিনের ইচ্ছা যে স্কুলের মনিটর হবে, ক্লাসের মনিটর হবে, কিন্তু তাকে ক্লাসের মনিটর কিন্তু দিদিমণিরা তৈরিই করেন না। ফাইনালি একদিন হঠাৎ করেই দিদিমণি ডেকে বললেন 2 সপ্তাহের জন্য তুমি মনিটর হবে। তো সে তো বেজায় খুশি, সে এতদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে যে আমি মনিটর হতে চাই, ফাইনালি তার ইচ্ছা পূরণ হয়েছে। কিন্তু মনিটর হতে দেখা গেল যে বন্ধুদের সাথে একটা ঝগড়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই হবেই, আমরা সকলেই জানি মনিটরকে অবশ্যই যারা চেঁচামেচি করছে ক্লাসে নাম লিখতে হয়, এবং সেই নাম লেখার ফলে বন্ধুরা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং তারপর দেখা যায় যে সুন্দর বন্ধুত্বগুলো, সম্পর্কগুলো ভাঙন ধরে। সেটা এখানে ঘটবে। তারপরে এই যে শ্রাবস্তী বা ডাকনাম যার মিষ্টি, সে কি করে বুদ্ধি খাটিয়ে দিদিমণির মনও জয় করবে আবার বন্ধুদের মনও জয় করবে, তাই নিয়ে কিন্তু সুন্দর একটা মিষ্টি গল্প বলা যেতে পারে এই বইটি। তো এই মনিটর মিষ্টি গল্পটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে। এরপরে আরও একটা গল্প যেটা বলবো সেটা হচ্ছে আলাদিনের প্রদীপ। আলাদিনের প্রদীপ গল্পটাও খুব সুন্দর। একটা ছেলে রয়েছে যে কিন্তু পড়াশোনাতে খুবই ভালো, কিন্তু অন্যান্য বিষয়ে অতটা সে ভালো নয়। পড়াশোনার জন্য সে অন্য কিছুর দিকে চোখ ফেরাতেও পারে না, অন্যদিকে ইন্টারেস্টও তার তৈরি হয়নি। তো স্বাভাবিক বিষয়, বাড়িতে তার দাদু তাকে বলবে যে শুধুমাত্র পড়াশোনায় ভালো হলেই নয়, অন্যান্য বিষয়গুলো তোমার শেখা উচিত, জানা উচিত, চারিদিককে অবলোকন করা উচিত। তো দাদু শিক্ষা দিলেও সে কিন্তু নিজেকে সেই মতো গড়তে পারবে না। হঠাৎ করে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কোনো একটা প্রাচীন ফোকরে সে একটি আলাদিনের প্রদীপ দেখতে পাবে। সেই প্রদীপ ঘষে বেরিয়ে আসবে জাদুই জিন যাকে বলছে। তো সেই প্রদীপের দৈত্যকে সে রিকোয়েস্ট করবে বা আবদার জানাবে যে আমি যেন সকল কিছুতেই ফার্স্ট হই, দাবা থেকে শুরু করে ফুটবল, পড়াশুনো, সমস্ত কিছুতে। কিন্তু সে ফার্স্ট সমস্ত কিছুতেই হবে, একটা জায়গায় এসে থেমে যাবে। একটা দিন ক্লাসে এরকম হয়েছে যে স্যাররা বলেছেন আজকে প্রতিযোগিতা রয়েছে, তোমাদেরকে নিজেদেরকে গল্প লিখতে হবে। তো গল্প যখন লিখতে বলা হবে, যেহেতু সে নিজে গল্প কোনোদিন লেখেনি ছেলেটি, সে আলাদিনের ওই প্রদীপকে দৈত্যকে বলবে যে আমাকে একটা গল্প লিখে দাও। কিন্তু এই ধরনের ক্ষেত্রে আলাদিনের সেই প্রদীপের দৈত্য কোনো রকমই সাহায্য করতে পারবে না, কারণ এই গল্প লেখার বিষয়টি তার কাছে জানা নেই। এমনকি একদিন এরকম হবে, ছবি আঁকার ক্লাসে একটা সুন্দর ছবি আঁকতে বলা হবে, সেই ছবিটাও কিন্তু ছেলেটি নিজে ভালো করে আঁকতে পারবে না। আলাদিনের দৈত্যকে বললেও সেও কিন্তু এমন ছবিও আঁকতে পারবে না যেটাতে ফার্স্ট হবে। তো অবশ্যই আস্তে আস্তে ছেলেটি বুঝতে পারবে যে প্রদীপের দৈত্য কিন্তু সব কিছু জীবনের সমাধান করতে পারে না, যা কিছু করতে হয় নিজের মাধ্যমেই। প্রদীপের দৈত্যের আশ্রয় নেওয়াটা একটা সময় গিয়ে কোথাও গিয়ে ক্ষতিকর এবং আমারই বিকাশে ক্ষতি করছে, এরকম একটা সে নিজে বুঝতেও পারবে। দাদুও তাকে হেল্প করবে এই সমস্ত বিষয়ে। তো ফাইনালি সে নিজের চেষ্টায় গল্প লিখে দেখাবে এবং সেই বিষয়টাই এখানে আলাদিনের প্রদীপ গল্পে দেখানো হয়েছে। খুব সুন্দর একটা বলবো যে শিক্ষণীয় গল্প, যেখানে জীবনের বলবো যে একটা পাঠ, একটা নীতিকথা একটা দেওয়া রয়েছে।
এর বাইরে বাকি যে দুটো গল্প, সেই দুটো গল্প আমার খুব ভালো লাগেনি। চাঁদপরি বলে একটা গল্প রয়েছে, সেখানে পরীর কথা রয়েছে যে একটি জঙ্গলের মধ্যে একটি তালাব বা পুকুর রয়েছে, দিঘি রয়েছে, যেখানে প্রত্যেক রাতে পরী নামে। কিন্তু গল্পটা পড়তে গিয়ে আমি দেখলাম গল্পটাতে অ্যাকচুয়ালি পোচিং নিয়ে কথা রয়েছে, পোচিংয়ের গল্প, অর্থাৎ জঙ্গলের মধ্যে বিভিন্ন বন্যজন্তু গাছ ইত্যাদি কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাতের অন্ধকারে, সেইটাকে বাঁচানো নিয়ে একটা গল্প। কিন্তু এখানে কোনো পরীর বিষয় নেই, কাজেই এই নামটা কেন দেওয়া হলো আমি জানি না। গল্পটা এমনি খারাপ নয়, তবে গল্পের নামের সঙ্গে কোনো মিল পায়নি। এটা আমার ঠিকঠাক একটা গল্প লেগেছে। আর একটা যেটা ক্যাপ্টেন গুড্ডু বলে গল্পটাও অতটা আমার ভালো লাগেনি, কারণ ক্যাপ্টেন গুড্ডুতে একজন কেমিস্ট্রি টিচারের কথা দেখানো হয়েছে, যিনি অত্যন্ত রাগী একজন কেমিস্ট্রি টিচার, এবং তিনি চান যে একটি ছেলে, যে গল্পের মূল চরিত্র, সে ফুটবল না খেলে শুধু সারাটা দিন কেমিস্ট্রি নিয়েই থাকুক, ফুটবল খেললে নাকি তার কেমিস্ট্রি হ্যাম্পার হবে। তো এই কনসেপ্টের ওপরে এবং পরে গিয়ে সেই ভুলটা ভাঙবে। তো আমার এই ব্যাপারটা অতটা ভালো লাগেনি, কারণ আর গল্পটাতে প্রথম থেকে অনেকটাই লেন্দি, মানে হয়তো গল্পটা ছোট্ট কিন্তু খুব লেন্দি মনে হয়েছে। যেরকম দেখানো হয়েছে, গুড্ডু বলে ছেলেটি প্রথমে থাকে শিলং থেকে তার বাবার যেহেতু বদলির চাকরি, সেজন্য কলকাতায় ফিরে আসবে এবং কলকাতায় এসে স্কুলে জয়েন করে তখন বিভিন্ন ঘটনা হবে। তো শিলং থেকে ওই যে গল্পগুলো যেগুলো হয়েছে শিলংয়ে থাকার পরে তারপর ফিরে আসছে, ওই শিলংয়ের অংশটুকু না দিলেও পারতো, মানে না দিলেও চলতো, কারণ গল্পে শিলংয়ের স্কুলের যে ইতিহাস বা শিলংয়ের স্কুলের তার গুড্ডুর জীবনে ঘটা শিলং স্কুলের কাহিনীটা পরের দিকে কোনো প্রভাব ফেলছে না। অর্থাৎ ওটা একটা অংশ যেটা গল্পর সামনের দিকটাকে ধরে রেখেছে, পরে গিয়ে কোনো রকম সেটা কোনো প্রভাব দিচ্ছে না। কাজে ওইটুকু অংশকে বাদ দিলে আমার মনে হতো গল্পটা আরও ছোট্ট করা যেত। প্রথম গল্পটায় সবথেকে বেশি ড্র্যাগিং এবং বড় লেগেছে। আমার মনে হয় সিকোয়েন্সে কর্পূর কাঠের বাক্সটা প্রথমে দিলে এবং ক্যাপ্টেন গুড্ডু তার শেষে দিলে ঠিকঠাক লাগতো। অর্কর বন্ধু গল্পটাও খারাপ লাগেনি। তো সব মিলিয়ে 100 টাকা মুদ্রিত মূল্যে আমার বইটা ঠিকঠাক লেগেছে। কিছু গল্প সত্যি ভালো লেগেছে, কিছু গল্প মোটামুটি লেগেছে, তবে প্রত্যেকটা গল্পই কিশোর কে সামনে রেখে করা হয়েছে এবং বেশিরভাগ গল্পই ক্লাসরুম, স্কুল এই রিলেটেড, অর্থাৎ ছেলেবেলাকে ফিরে পাওয়া এবং ছেলেবেলাতে যেহেতু কিশোররা পড়ছে তারা ক্লাসরুমের একটা ব্যাপার পাবে। শুধুমাত্র এই গল্পটাই ক্লাসরুমের বাইরের গল্প, বাকি সবকটাই কিন্তু একটা স্কুল ক্লাস এরকম রিলেটেড আছে। তো খুব একটা সুন্দর সময় গেল আমার, বলতে পারি যে বইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে মোটামুটি 126 পাতার মধ্যে। তো 126-27 পাতার একটা বই ওয়ান সিটিংয়ে শেষ করে দিয়েছিলাম, বেশি সময় লাগেনি, পড়তে ভালোই লাগলো। আর আমি সবকটা গল্পেরই প্রায় রিভিউ জানালাম। এবার তোমরা ডিসিশান নিতে পারো, বইটাকে নিতে পারো না নিতে পারো, তোমরা আনন্দের ওয়েবসাইটে পেয়ে যাবে বা যে কোনো জায়গায় পেয়ে যাবে। যদি গল্পগুলো ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আমার উপস্থাপনা ভালো লাগলে লাইক করতে পারো, এবং এই ধরনের ছোটো ছোটো বইয়ের আমি রিভিউ আস্তে আস্তে নিয়ে আসবো, যাতে তোমাদের প্রত্যেকটা বই নিয়ে একটা ওভারঅল ধারণা থাকে। তো এই ছিল আজকের পর্ব, কেমন লাগলো অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।